এখন দেখুন আবার শুরু করেছি। আচ্ছা, এখন এখন সম্ভবত চলবে। আমরা ভিডিওটা একটু শেয়ার করে দিই। জি, ওয়ালাইকুম আসসালাম, জোহরা সীমা। আচ্ছা, আমরা একটু শেয়ার করে দিলাম, আবার দেখছি, একটু ওয়েট করেন। ওকে, আমরা তাহলে সম্ভবত নেটওয়ার্ক একটু সমস্যা, ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা, আমরা যেটা বলবো খেয়াল করেন, সংবিধান থেকে আমি আগেও বলেছিলাম একবার, সংবিধান থেকে যদি কোনো কিছু কোট করে, সংবিধানের হচ্ছে আপনার সংবিধানের অনুচ্ছেদ অবশ্যই দিতে হবে, সংবিধানের অনুচ্ছেদ অবশ্যই দিতে হবে। ওই অনুচ্ছেদ কালার পেন ব্যবহার করবেন কিনা। জি, আপনি যখন যেসব জায়গায় ইম্পর্টেন্ট তথ্য দিবেন, ইম্পর্টেন্ট তথ্য কোথায়, শুধুমাত্র কোটেশনের ক্ষেত্রে, কোটেশন, কবিতা, বিখ্যাত বিখ্যাত কোনো রকমের বাণী বা কোনো রকম প্রবাদ, এগুলোর ক্ষেত্রে আপনি কালার পেন ব্যবহার করতে পারেন। নীল কালি অবশ্যই, সবুজ কালি না, নীল কালি অবশ্যই। কমন না আসলে কি করব, এটা পরে বলবো। এই পর্যন্ত বলা হয়ে গেছে অলরেডি। কত সময়ের মধ্যে লিখতে হবে? আচ্ছা, কত সময়ের মধ্যে লিখতে হবে, আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়। এক পৃষ্ঠা যেন 5 মিনিটের মধ্যে আপনি লিখতে পারেন। 5 মিনিটের মধ্যে এক পৃষ্ঠা 5 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করবেন। মোটামুটি 15 মিনিটের মধ্যে, 15 থেকে 12 মিনিটের মধ্যে আপনি আপনার ফোকাস রাইটিং শেষ করবেন। আপনি যদি দেখেন যে আপনি সময় অ্যালোকেট করতে পারছেন না, আপনি ফোকাস রাইটিংটা 2.5 পেজ লিখবেন। মানে পেজ বলতে 2.5 পৃষ্ঠা। প্র্যাকটিস এরকমভাবে করেন এবং পরবর্তীতে যদি যখন দেখবেন যে 5 মিনিটের মধ্যে আপনি লিখতে পারতেছেন এক পৃষ্ঠা, এখন বিষয় হচ্ছে 5 মিনিটের মধ্যে যখন আপনি এক পৃষ্ঠা লিখতে যাবেন, তখন আপনাকে অবশ্যই ফোকাস রাইটিংটা যখন আপনি দেখবেন, তখন আপনাকে প্লট করে নিতে হবে যে আপনি ফোকাস রাইটিং কী কী জিনিস লিখবেন, ফোকাস রাইটিংয়ে কখন কোনটা লিখবেন, কোনটা আগে লিখবেন, কোনটা পরে লিখবেন। আচ্ছা, আসেন আমরা এটা নিয়ে বললাম। এখন কমন না আসলে আমরা কি করব? কমন না আসলে যেটা করতে যে বলছিলাম, তত্ত্বমূলক যে ফোকাস রাইটিং কথাটা বললাম একটু আগে, নলেজ ইজ বেটার দেন ইমাজিনেশন, এই টাইপের। তো তখন আসলে আমরা কি করব? এই টাইপের ফোকাস রাইটিং কিছু প্র্যাকটিস করার জন্য বা অন্তত পরীক্ষায় এগুলা থেকে আপনার রেহাই পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে বাসায় নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এবং আপনার কিছু কিছু ওই যে কমন চার্জারের ব্যাপার আছে না, যে সব চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় এরকম মোবাইল, ওই রকম মোবাইলের মতো কিছু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন কি বলবো এটাকে, যে আপনি যে টাইপেরই আসুক, যদি একেবারেই কমন না পারে, আপনি তো বুঝতে পারবেন যে এটা আসলে কারোরই কমন পারে না। তখন যাতে আপনি ইয়েস নো ভেরি গুড টাইপের কিছু একটা মানে লিখে আসতে পারেন এক পৃষ্ঠার মতো। কমন যদি না আপনার না পড়ে, আর কারো অনেকেরই পড়বে না, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে যেগুলো কমন সেগুলো কিন্তু আসলে ফাঁকি দেওয়া যাবে না। তো এই ইয়েস নো ভেরি গুড টাইপের কিছু লেখা আপনি খাতায় প্র্যাকটিস করে রাখবেন। বর্ণনামূলক কিছু লেখা খাতায় প্র্যাকটিস করে রাখবেন বা খাতায় নোট করে রাখবেন। যদি এটা হলো বিপদের সঙ্গী, যদি একদম কমন না পড়ে, তখন আপনি এটা করবেন। আর ন্যাচারালি এখন কমন পড়ে, আপনি এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন না যে আপনি কমন পড়বে না, তাহলে ভয় লাগবে বেশি, কনফিডেন্স হারাই ফেলবেন। আচ্ছা, আমরা
মোটামুটি রকমভাবে ফোকাস রাইটিংয়ের যদি আরও কিছু টাইপের ব্যাপারে আসি, যে আচ্ছা টাইপের ব্যাপারে আসি, যে আরও একটু ভাবে ডাইভার্সিফিকেশন কীভাবে ফোকাস রাইটিংটা করা যায়। যেমন ধরেন পরিবেশ সংক্রান্ত ফোকাস রাইটিং। পরিবেশ আসলে পরিবেশ ও জলবায়ু। আচ্ছা এখন আসেন এইসব জায়গায় কি কি থাকতে পারে, পরিবেশ ও জলবায়ুতে কি থাকতে পারে। এখানে আপনি ডাটা অনেক পাবেন, প্রচুর তথ্য আছে, প্রচুর তথ্য আছে। এটা হবে তথ্য এবং তথ্যমূলক, সেখানে আপনি তথ্য দেবেন এবং এই তথ্যগুলো কিন্তু ন্যাচারালি ফিক্সড ডাটা, এগুলো যে খুব বেশি চেঞ্জ হচ্ছে এরকম না। সাধারণত একটা ডাটা যদি আপনি পড়েন 1 বছরের জন্য আপনি সেই ডাটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা এই ব্যাপারে আমি আসবো, ডাটা আসলে কীভাবে কী করবেন। তারপরে সামাজিক সমস্যা সংক্রান্ত ডাটা, সামাজিক সমস্যা সংক্রান্ত ফোকাস রাইটিং, যেগুলো মনে করেন বাল্যবিবাহ, তারপরে ধরেন বেকার সমস্যা, তারপরে হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম, এই টাইপের কিছু ফোকাস রাইটিং। তারপরে আসবেন সচেতনতামূলক, সচেতনতামূলক অনেক ফোকাস রাইটিং থাকতে পারে, যেমন করোনা সচেতনতা কীভাবে আপনি করবেন, তারপরে বাল্যবিবাহ সচেতনতা। এই টাইপের সচেতনতা মূলত এত বেশি কমন পড়ে না, এটা দরকার নেই। ফুড সিকিউরিটি, ফুড সিকিউরিটি একটা সচেতনতামূলক। তারপরে ধরেন অর্থনীতি সংক্রান্ত, ব্যাংকিং সংক্রান্ত, ইতিহাস শাস্ত্র। ইতিহাস শাস্ত্রে তো সবাই আমরা বুঝতে পারতেছি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, এইসব 21শে, তারপরে মানে ভাষা আন্দোলন, এই টাইপের। তারপরে অর্জন, অর্জন সম্পর্কিত যে ফোকাস রাইটিং, সেগুলো হচ্ছে এলডিসি থেকে আমাদের উত্তরণ, তারপরে হচ্ছে এসডিজি গোল, এগুলোতে আমাদের বর্তমান অবস্থা কী সেগুলো সম্পর্কিত। উন্নয়ন ও অগ্রগতি, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসলে এখন সবচাইতে বেশি তথ্য আমাদের কাছে সবচেয়ে বেশি আছে, কারণ ব্যাপার পত্রিকা খুললে এখন উন্নয়ন ও অগ্রগতির এত তথ্য থাকে, সেগুলো আসলে আমরা খেয়ে হারিয়ে ফেলি, আমরা কোনটা মনে রাখবো কোনটা রাখবো না, প্রচুর তথ্য আছে। উন্নয়ন ও অগ্রগতির এখন বর্তমান সবচেয়ে হট টপিকস হচ্ছে আপনার পদ্মা সেতু, তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি যে মেগা প্রজেক্ট আছে সেগুলো, মেট্রো রেল, তারপরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ, এই টাইপের কিছু। সাম্প্রতিক থেকে যদি আপনি ধরেন, সাম্প্রতিক থেকে করোনা সংক্রান্ত যা যা আছে সমস্ত কিছু ইম্পর্টেন্ট, এবং করোনা ভ্যাকসিনেশন তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং আরেকটা সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তথ্য এবং প্রযুক্তি, তথ্য এবং প্রযুক্তি আমাদের চারপাশে ছেয়ে আছে, তথ্য এবং প্রযুক্তি ছাড়া আসলে আমরা একটা দিন কল্পনা করতে পারি না। করোনা দূরীকরণে তথ্য ও প্রযুক্তির ব্যবহার, টেলিমেডিসিন, ব্যাংকিংয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার, আর্থসামাজিক প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ, এই সকল কিছুই তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে। এবং খুব মজার বিষয় হচ্ছে এই সবগুলোই একই রকমভাবে লেখা, এগুলো নিয়ে আসলে আর একটা বিষয়, আমরা এটা একটু মুছি, আর কিছু টপিকস আছে সেগুলো একটু বলে রাখি।
একটু জায়গা হচ্ছে না, তারপরে যতটুকু লিখলাম। খেয়াল করেন আগামী 1টি বছরের জন্য যেসব ফোকাস রাইটিং গুরুত্বপূর্ণ। মুজিব বর্ষ, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, রূপকল্প 2041, পদ্মা সেতু, এলডিসি গ্রাজুয়েশন, তারপরে এসডিজির গোলগুলো, মানে এসডিজি ইমপ্লিমেন্টেশনে বাংলাদেশের অবস্থা, এসইজেড, তারপরে হচ্ছে ভূ রাজনীতি। ভূ রাজনীতি বলতে যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, মানে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও তার ভবিষ্যৎ। এসএসএন, সোশিয়াল সেফটি নেট, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, লিখলাম না পুরোটা, জায়গা হচ্ছে না। ডেল্টা প্ল্যান 2100, কোভিড-19 সংক্রান্ত যা যা আছে, প্রেক্ষিত পরিকল্পনা, পারমাণবিক বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা। যদিও যাতায়াত ব্যবস্থার মধ্যে পদ্মা সেতুটা চলে আসে, তারপরও আমরা এটাকে ইনক্লুড করছি। এখানে আসলে বলতে যে মেগা প্রজেক্টের কথা বলছিলাম, 10টি মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের গুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থাটাই বেশি চলে আসছে। আর হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটাও গুরুত্বপূর্ণ। আপনারা এখন বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, আসলে এগুলো খুবই প্রশংসনীয়। শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে এগুলো খুব প্রশংসার সাথে দেখা হচ্ছে। তো এগুলো মোটামুটি রকম ভাবে আপনার আমি আশা করছি 80% কভার দিতে পারবেন আপনি এটা দিয়া। আর এর সাথে আপনি আইটি সংক্রান্ত ফোকাস রাইটিংগুলা, আর হচ্ছে এনভায়রনমেন্ট সংক্রান্ত ফোকাস রাইটিংগুলা এবং সচেতনতামূলক ফোকাস রাইটিংগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি মোটামুটি আগামী এক বছর এই টাইপের ফোকাস রাইটিং দিয়ে চলতে পারবেন। তবে কিছু কিছু উইয়ার্ড টাইপের ফোকাস রাইটিং থাকে, সেগুলোর কথা বললাম না, এগুলো মোটামুটি বেশ ভালোভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা বিষয় যে কালকে হচ্ছে আপনার ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। তো এই স্বাস্থ্য নিয়ে আসলে এখন গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্য নিয়ে সবার আসলে খুব বেশি মাতামাতি করোনার কারণে এই টাইপের ফোকাস রাইটিং চলে আসতে পারে হেলথ রিলেটেড। আপনারা এইটা একটু মাথায় রাখতে হবে যে হেলথে বাংলাদেশ সরকারের বাজেটের কি অবস্থা, বাংলাদেশে হেলথের অগ্রগতি, এই সম্পর্কিত তথ্যগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, গেল আমি একটু টাইপের কথা বলে দিলাম। এগুলো আসলে ফোকাস রাইটিং এর টাইপ, নানানভাবে নানান নামে এগুলো আসতে পারে। এখন আসে ডেটা। রয় পুলক প্রশ্ন করেছেন ফোকাস রাইটিং কি বাংলায় লিখতে হয় না ইংলিশে লিখতে হয়? আপনি সম্ভবত পরীক্ষা দেন নাই এখন পর্যন্ত। আপনাকে যদি ইংলিশে কোশ্চেন করে রাইট ডাউন 10 সেন্টেন্সেস অফ বাংলাদেশ, আপনি কি বাংলায় অ্যান্সার করবেন? আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। খেয়াল করেন, ডেটা সম্পর্কে আমরা বলতে আসলাম। ডেটা নিয়ে আসলে সবচেয়ে চিন্তা বেশি আমাদের এত তথ্য থাকে যে আমরা কোনখানে কোনটা ব্যবহার করবো তা আসলে বলতে পারি না। খেয়াল করেন, ডেটাটা আসলে ডেটা বা তথ্য যেটা হিসাব করে, এটা ন্যাচারালি দুই ভাগে ভাগ করা যায়। আমার নিজের অবজারভেশন অনুযায়ী একটা হচ্ছে ভোলাটাইল ফোকাস রাইটিং এর জন্য পারফেক্ট ভাবে আমি এটাকে প্রেজেন্টেশন করছি। একটা হচ্ছে ভোলাটাইল ডেটা, আর একটা হচ্ছে নন ভোলাটাইল ডেটা। ভোলাটাইল ডেটাটা কীরকম? যেমন ধরেন কোনো সংস্থার সদস্য, কোনো প্রাইম মিনিস্টারের নাম, সূচক এবং জরিপ। দেখেন, সূচক এবং জরিপ সাধারণত এই টাইপের তথ্যগুলোকে আপনার বর্তমানে যা যা থাকে, বর্তমান যে অবস্থান, ধরেন বাংলাদেশে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান, এগুলো আসলে আমরা যখন ফোকাস রাইটিংয়ে দিব তখন বর্তমান ডাটাগুলো দিতে হবে। এখানে প্রিভিয়াস ডাটা দেওয়া যাবে না। আপনি যদি আপনি কম্প্যারিজনে যান যে 2020 সালে বা 19 সালে অর্থনৈতিক স্বাধীনতা বাংলাদেশের অবস্থান ছিল এত, আর 21 সালে হয়েছে, তখন আপনি ব্যবহার করতে পারবেন দুইটা। কিন্তু আপনি যদি
উল্লেখ করতে যান তাহলে এগুলো সাধারণত আপনি বর্তমানটা দিবেন। সংস্থার সদস্য কয়দিন পর পরই চেঞ্জ হয়, এ কারণে এগুলো আসলে ভোলাটাইল ডাটা। বিভিন্ন সংস্থা প্রধান বা সংস্থা প্রধান, এখানে নামটা দরকার ছিল দেওয়া, সংস্থার প্রধান। হ্যাঁ, আচ্ছা, এই হিসাবে গিয়ে লাগবে। যেসব ডাটাগুলো আসলে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে দেখেন, দৈনন্দিন কিছু ডাটা আপডেট হয়, যেরকম ধরেন ডলারের দাম প্রতিদিন আপডেট হচ্ছে, এটাও এক ধরনের ভোলাটাইল ডাটা। আজকে যে ডলারের যে দামটা আছে, আপনি যদি কালকে কোনো ফোকাস সেটিং সেটা ব্যবহার করতে চান, হবে না কালকে, মানে তাহলে মানে হবে তখনই যদি আপনি ইনক্লুড করে দেন যে 20 তারিখে ডলারের দাম ছিল এতটা, এই টাইপের কথা। আমরা ভোলাটাইল নিয়ে খুব একটা আলোচনা করবো না, এটার দিকে মাথা ঘামানোর দরকার নেই। আমরা আসলে আলোচনা করবো বিশেষ করে নন ভোলাটাইল ডাটা নিয়ে। আচ্ছা, এইখানে কি কি জিনিস থেকে আমরা ডাটা নিতে পারি? আচ্ছা আসেন, এইগুলো হচ্ছে মোটামুটি 1 বছর আদমশুমারি হয়, 10 বছর পর পর আদমশুমারিতে যে ডাটাগুলো থাকে, কীরকম ডাটা, যেগুলো ধরেন সাক্ষরতার হার, মাতৃ মৃত্যু হার, শিশু মৃত্যু হার, তারপরে মাথাপিছু আয়, তারপরে হচ্ছে আপনার মাথাপিছু জমির পরিমাণ, এই টাইপের কিছু তথ্য থাকে আদমশুমারি, যেগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো। আমি যদি বলি আদমশুমারি 2011 সাল অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এত, বাংলাদেশের প্রবৃদ্ধির হার এত, কোনো অসুবিধা নেই, আমাদেরকে কেউ মানা করবে না। এ হলো 10 বছরের বিষয়। আবার আসেন বাজেটটা প্রতি বছর চেঞ্জ হয়। 1 বছর আমরা ডেটাটা ব্যবহার করতে পারি। ইকোনমিক রিভিউ প্রতি বছর হয়, আমরা 1 বছর ডেটাটা ব্যবহার করতে পারি। তবে একটা বিষয় দেখা গেছে, খেয়াল করবেন, জনমিতিক জরিপ 2021 এবং ইকোনমিক রিভিউ জনমিতিক জরিপ 2020 এবং ইকোনমিক রিভিউ 2020, এই দুটো ডাটা সেম, এই দুটো ডাটা অ্যাপ্রক্সিমেটলি সেম ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রে। তো সেখানে আমরা যে কোনো একটা ডাটা ব্যবহার করতে পারি। এই কারণে এটা মুছে দিলাম, এটার প্রয়োজন নেই। মনিটারি পলিসি প্রতি বছর এখন একবার হয় আমাদের সুবিধার জন্য, আগে 2বার হতো। মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক দেয়। তো মনিটারি পলিসি থেকে আমরা অনেক ডেটা নিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বাজেট থেকেও আমরা অনেক তথ্য নিতে পারি। এখন আসেন, আমরা ডেটাটা তো দিলাম, ডেটা দেওয়ার পরে আমরা তো সূত্র ব্যবহার করতে হবে, সূত্র বা সোর্স। খেয়াল করেন, মুদ্রাস্ফীতির আপডেট বাংলাদেশ ব্যাংক প্রতি মাসে দেয়। হ্যাঁ, একটা হচ্ছে পিপিপি, পারচেজ পার পিপল পার পারচেজ, এরকম। আর একটা হচ্ছে আপনার ইনকামের কি যেন একটা আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর বিশেষ করে। আচ্ছা, আমরা এত ডিটেলসে যাচ্ছি না। এটা বিশেষ করে বেসিক্যালি দেয় হচ্ছে বিবিএস। এই ডাটাটা বিবিএস থেকে দেয় এবং এটা পাবলিশটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তো এখানে আপনি যদি এটা সোর্স উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংক, হবে না, কিন্তু এখানে আপনাকে সোর্স উল্লেখ করতে হবে মধ্যে আপনার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এই টাইপের কিছু তথ্য থাকে। তো আসলে আরেকটা বিষয় আছে, মনিটারি পলিসির অনেক তথ্য বাংলাদেশ ব্যাংক আসলে বিবিএস থেকে নেয়। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে যেসব ডাটাগুলো ফিক্সড, ধরেন 1 বছরের জন্য ফিক্সড, সেগুলো আপনি 1 বছরের মধ্যেকার যে কোনো ফোকাস সেটিং সে ডাটাগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপডেট ডাটা, তারপরে হচ্ছে মডার্ন ডাটা, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি আপনার মতো করে নোট করে রাখেন যে আগামী 1 বছরের জন্য এটা হবে। আপনি আরেকটু জায়গা ফাঁকা রাখেন নোটের মধ্যে, সেখানে দরকার হলে যদি আপনার বেকারত্ব যদি আরেকটু লেন্দি হয়, তাহলে আপনি পরের বছরটা লিখে রাখেন। এভাবে নিজের মতো করে গুছিয়ে ফেলেন। না হলে আমরা আসলে ফেসবুক গ্রুপগুলোতে যত রকমের ডেটা দেখি, আমি আমার গ্রুপে যখন বলি যে আমরা গ্রুপ থেকে কী চান, সবাই বলে আপডেট ডেটা চাই। ভাই, আপনাকে আমি আপডেট ডেটা দিতে পারবো, পৃথিবীতে আপডেট ডেটার কোনো শেষ নেই। আপনি কি ব্যবহার করতে পারবেন এভাবে? আর আপডেট ডেটা এতটা কি গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আমার মনে হয় না। আমি বেসিক্যালি এটা বিশ্বাস করতে আমার অসুবিধা হয়, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আপনি ডেটা যতভাবে প্রেজেন্টেশন করতে পারেন, যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন, আপনি 1 মাস আগে ডেটা দিয়েও খুব ভালো মাস ক্যারি করতে পারবেন। নট নেসেসারিলি যে ফোকাস সেটিংয়ের জন্য আপনাকে খুব আপডেট ডেটাই ব্যবহার করতে হবে, নট নেসেসারিলি।
তবে আপনি যে ডেটাটাই দেন, আপনি যদি বলেন যে এত তারিখ পর্যন্ত তথ্য এগুলো এগুলো পাওয়া গেছে এবং তথ্যটা কোথা থেকে আপনি পেয়েছেন, দ্যাটস এনাফ। আপনাকে আপডেট তথ্য দিতেই হবে, না দিলে আপনাকে নাম্বার দেবে না, এটা কোথাও লেখা নাই। আচ্ছা, এটা নিয়ে এত বেশি হাইপ তোলার কিছু নাই। আচ্ছা, এখন আসেন আরেকটা বিষয় হচ্ছে প্রতি মাসে মাসে চেঞ্জ হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রতি মাসে মাসে চেঞ্জ হয়। এটা নিয়ে আমরা খুবই মাথা ঘামাই, তবে এটা যেহেতু সবচেয়ে বেশি আলোচিত একটা অংশ এবং আমরা সবসময় এই ধরনের টপিক্সের মধ্যেই থাকি, কাজে এইটা আসলে ভুল করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন, এটা যেন একটু ভুল হয়, কারণ অনেক সময় এমসিকিউ তো এটা চলে আসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তারপরে আর একটা বিষয় আছে, না এভাবে আসলে বলতে চাচ্ছি না। একটা আসেন, এবার এনালিসিস এরকম একটা কোশ্চেন আসছিল, যে রাইট এ প্যারাগ্রাফ অন ফলোইং ওয়ার্ডস উইথ সুইটেবল টাইটেল। সুইটেবল টাইটেল দিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিচের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো দিয়ে। ওয়ার্ডগুলো আমি সবগুলো ওয়ার্ড লিখছি না, খেয়াল করেন, অল্প কয়েকটা ওয়ার্ড লিখব। আমি সবগুলো লিখলাম না, অল্প কয়েকটা ডেটা লিখলাম। হ্যাঁ, এই কিছুদিন আগে কোনো একটা পরীক্ষা আসছে যে রাইট এ প্যারাগ্রাফ অন ফলোইং ওয়ার্ডস, অন হবে না, সরি, উইথ ফলোইং ওয়ার্ডস উইথ সুইটেবল টাইটেল। বাই ফলোইং ওয়ার্ডস উইথ সুইটেবল টাইটেল। ফলোইং ওয়ার্ডগুলো দিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন একটা সুইটেবল টাইটেল সহকারে। আচ্ছা, এই সমস্ত এই ধরনের যখন কোনো প্যারাগ্রাফ বা ফোকাস রাইটিং আমাদেরকে লিখতে বলে, আমরা মার্কসটা খেয়াল করবো, মার্কস খেয়াল করবো এবং দেখবো যে ওইখানে টাইটেলের জন্য অবশ্যই আসতেছে, এটা খেয়াল রাখবেন, টাইটেলটা যেন খুব ভালো হয় যদি এই টাইপের কিছু থাকে। এবং আরেকটা বিষয় সে প্রসঙ্গে বলে রাখি, সামারি আগে আসতো, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি এবং ইকোনমিক্স সামারি দিত, এবং সামারিতে টাইটেল না চাইলেও টাইটেল দিতে হবে। সামারিতে টাইটেল না চাইলেও টাইটেল দিতে হবে। 3 নাম্বার বরাদ্দ, 3 অথবা 2 বরাদ্দ সামারিতে, যদি সামারি আসে। আর যদি এই টাইপের কিছু আসে যে আপনাকে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, সেইখান থেকে আপনি একটা প্যারাগ্রাফ অথবা একটা ফোকাস রাইটিং লিখবেন, সাধারণত 150 শব্দ থেকে 200 শব্দের মধ্যে। সেইখানে আপনি টাইটেল ব্যবহার করবেন। টাইটেল এখানে বলছে সুটেবল টাইটেল দিয়ে আপনি করেন, কারণ আপনাকে অটোমেশন সম্পর্কে বলছে, অ্যাপস সম্পর্কে বলা আছে, এটিএম, এমএফএস, সিডিএম, ইন্টারনেট ব্যাংকিং, হ্যাসেল ফ্রি। খেয়াল করেন, অটোমেশন তো বুঝতেছি আমরা যে কোনো কিছুকে অটোমেটাইজ করা, স্বয়ংক্রিয় করা। অ্যাপস তো বুঝতে পারতেছি, অ্যাপ্লিকেশন, মোবাইলের অ্যাপস আমরা যেগুলো ব্যবহার করি। এটিএম আমরা বুঝতে পারতেছি, অটোমেটেড টেলার মেশিন। এমএফএস অনেকে একটু সমস্যা করে যাবে, এমএফএসটা কি আসলে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। সিডিএম আমরা ম্যাক্সিমাম মানুষের সিডিএমটা বুঝি না, যারা ব্যাংকে চাকরি করি না তারা এগুলো বুঝি না। পরে আসতেছি ইন্টারনেট ব্যাংকিং, সেটা তো বুঝি, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা। হ্যাসেল ফ্রি তো বুঝতেছি যে ঝামেলা মুক্ত। আচ্ছা, এখন আসেন যে এখানে একটা সুইটেবল টাইটেল দিলে, যে আমি যদি বাংলায় বলে দিই যে মডার্ন ব্যাংকিং সিস্টেম, এরকম একটা টাইটেল আমি দিলাম। ধরেন আমার যেটা মনে আসলো আমি এটা ব্যবহার। সেখানে কি আছে, মডার্ন ব্যাংকিং সিস্টেমের মধ্যে অটোমেশন আছে, সমস্ত কিছু এখন অটোমেটেড। তারপরে এখন অ্যাপস ব্যবহার হচ্ছে, এবং খুব সম্প্রতি সোনালী ব্যাংক অ্যাপস ব্যবহার করেছে, অ্যাপস ইনোভেশন করেছে। এটিএম অটোমেটেড টেলার মেশিন, আমরা জানি এখন ব্যাংকে না যেও টাকা তোলা যায় এটিএম দিয়ে। এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো জায়গা থেকে
প্রান্তিক পর্যায় থেকে টাকা জমা এবং টাকা উত্তোলন করা যায়। সিডিএম, সিডিএম এটা একটু আনকমন অনেকের জন্য, যারা ব্যাংকিং করেন না তাদের আসলে এটা জানার কথা না, বা ব্যাংকে চাকরি করেন না, খুব জানতে পারেন কেউ কেউ। এটা হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন, সেখানে ব্যাংকে না যেয়েও টাকা ডিপোজিট করা যায়, সেখানে ক্যাশ মানে ক্রেডিট করা যায় অ্যাকাউন্টে। এবং রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট মেশিন এখন আছে, সেটা ইউসিবি ব্যাংক ব্যবহার করে। রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট, আপনি এখন টাকা ক্রেডিট করেছেন আপনার অ্যাকাউন্টে এখনই ঢুকে যাবে। কিন্তু ডাচ বাংলা যেটা করে, এটা ওয়ার্কিং আওয়ারের পরে জমা হয়, কখনো কখনো ক্ষেত্র বিশেষে বিকেল 2টার পরে জমা হলে সেটা পরদিন জমা হয়। বাট ইটস এ ওয়ান কাইন্ড অফ ক্যাশ ডিপোজিট মেশিন। ব্যাংকে না যেয়ে আপনি টাকা জমা দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং জানি হ্যাসেল, তুমি বুঝতে পারতেছেন। এখন আসেন, যখন আপনি দেখবেন যে সব কিছু পারতেছেন, হ্যাঁ, আপনি অ্যাপস বুঝতেছেন, অটোমেশন বুঝতেছেন, এটিএম বুঝতেছেন, এমএফএস বুঝতেছেন, আপনি সিডিএম বুঝতেছেন না। আপনি এটা সিডিএম বুঝতেছেন না, আপনি কি করবেন? একটা ওয়ার্ড আপনাকে দিয়ে দিল, কিন্তু আপনাকে লিখতে হবে, আপনি কি করবেন? আপনি বুঝতে পারতেছেন যে এখানে যেহেতু আগের সমস্ত চারপাশে যে ওয়ার্ডগুলো ছিল একটু আগে, সবগুলোই পজিটিভ ওয়ার্ড, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না। সবগুলি পজিটিভ ওয়ার্ড, কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না। আসলে বিজ্ঞান আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে অনেক অগ্রগতির দিকে নিয়ে গেছে, এবং ম্যাক্সিমামটাই পজিটিভ। 98%ই হচ্ছে পজিটিভ। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিংয়ের যে বর্তমান সিনারিও, এটা 98%ই পজিটিভ। আর 2% হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে অন্য বিষয়, সাইবার সিকিউরিটির জন্য সেটা অন্য ফ্যাক্টর। আচ্ছা, এখন সিডিএম সম্পর্কে ধরেন আপনি জানেন না, আপনি একদম নতুন, আপনি বুঝতেছেন আশেপাশেগুলো সব পজিটিভ, আপনি করবেন কি? সিডিএমটা সম্পর্কে আপনি সিডিএম এর ফুল মিনিংও জানেন না, কিছু দরকার নেই, এখানে ভুলভাল লেখার প্রয়োজন নাই। কারণ এই টাইপের ওয়ার্ড যখন, এই টাইপের প্যারাগ্রাফ অথবা ফোকাস রাইটিং যখন আপনার কাছে আসবে, যে কিওয়ার্ড দিয়ে দেওয়া, তখন কিন্তু আপনাকে হচ্ছে এই ওয়ার্ডগুলো আপনি লিখেছেন কিনা খাতায় সেটা খেয়াল রাখতে হবে। টিচার ওই ওয়ার্ডগুলো খুঁজবে, তখন আপনি সিডিএম সম্পর্কে 2টা বা 3টা লাইন, 2টা লাইন লিখে দিন, যে সিডিএম ব্যাংকিং ব্যবস্থার জন্য অনেক বেশি অনেক সুবিধা তৈরি করে দিয়েছে, মানে অটোমেশনের দিক দিয়ে ব্যাংকিংকে আরও বেশি সহজকর করে দিয়েছে। ব্যাস এতটুকু, 2-3 লাইন, 2 লাইন সর্বোচ্চ। কারণ আপনি আর কিছু জানেন না, তো আপনি আর কিছুই জানেন না, শুধু শুধু এটা নিয়ে মাথা হয় না, এইগুলো বিষয়। তো এটা একটু আনকমন ছিল, এই কারণে এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। তো এই টাইপের যদি ফোকাস রাইটিং আসে, যে আপনাকে কিওয়ার্ডস দিয়ে দিয়েছে, আপনাকে লিখতে হবে, তখন আমরা কি করব? আমরা সেই ওয়ার্ডগুলো সবগুলো লিখলাম কিনা এটা একটু মাথায় রাখতে হবে। এবং এই টাইপের ফোকাস রাইটিং বা প্যারাগ্রাফে মার্কস অনেক বেশি উঠে, কারণ অলরেডি কোশ্চেনে ওয়ার্ড দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন বর্তমান সময়কার জন্য টেলিমেডিসিন, বর্তমান সময়ের জন্য একটু ইম্পর্টেন্ট। টেলিমেডিসিন, করোনা প্রকোপের জন্য টেলিমেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা অনেক সময় এখন, বিশেষ করে 2020 সালে তো ডক্টরের কাছে যাওয়া, হাসপাতাল বন্ধ ছিল, ডাক্তারের কাছে যেতে পারে না অনেক মানুষ, তখন কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে অনেক ট্রিটমেন্ট হয়েছে। যেমন এবারকের হাসপাতাল যা ট্রিটমেন্ট নিয়ে দিয়েছে, তাদের পেশেন্টের যত ট্রিটমেন্ট দিয়েছে, ডাক্তারের সাথে কনসালটেন্সি বা ধরেন রিপোর্ট দেখা, সেগুলো সবই আসলে টেলিমেডিসিনের মাধ্যমে হয়েছে। তখন ডাক্তার ইন্টারনেটের মাধ্যমে জুমে বা গুগল মিটে কথা বলেছেন, অ্যাপয়েন্টমেন্ট করা থাকতো আগে থেকে, তখন তারপরে উনি আপনার হচ্ছে ভার্চুয়ালি পেশেন্টের সাথে কথা বলতেন, পেশেন্টের রিলেটিভের সাথে কথা বলতেন, যদি কোনো রিপোর্ট থেকে থাকতো রিপোর্টগুলো সম্পর্কে আলোচনা করতেন। এবার কেয়ার হাসপাতালের সমস্ত গত বছরের সমস্ত মানে পেশেন্ট এভাবে দেখা হচ্ছে। তবে স্কোয়ার আপনার ক্ষেত্রে বিশেষ অল্প কিছু খোলা ছিল, সেটা নিয়ে আলোচনা না করলাম। আমরা টেলিমেডিসিনটা একটু মাথায় রাখেন, টেলিমেডিসিন সম্পর্কে কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মোটামুটি রকম, আমি যা আপনাকে দিছিলাম। আর একটা বিষয়, আমরা হচ্ছে যদি কমন না পড়ে, যেটা বলছিলাম আগে, একটা কথা লিখবো, হ্যাঁ, যদি কমন না পড়ে, ধরেন যে কোনো টপিকস আসলো, টপিক্সের নাম হচ্ছে XYZ, আমি এটাকে ভাগ করব 2 ভাগে, এটা কি পজিটিভ অর নেগেটিভ। ধরেন একটা ফোকাস সেটিং আসলো, ফোকাস সেটিং এর নাম হচ্ছে XYZ, আমি সেটা জানি না, একদম নতুন টপিকস আমার জন্য। যেমন তখন ফিনটেক আসছিল পরীক্ষায়,
তখন অনেকেই সেটা বুঝতে পারে নাই যে আসলে ফিনটেকটা কি। কারণ ফিনটেকটা হলো আপনার ফিনান্স, মানে ফিনান্সের টেকনোলজির ব্যবহার বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোতে টেকনোলজির ব্যবহার, ডিজিটাল ব্যাংকিংয়ের মতো একই জিনিস। কিন্তু এইটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল এক্সপ্রেসে এটা সম্পর্কে একটা কলাম আসছিল, আমি সেটা পড়ছিলাম অনেক আগে। তো এটা অনেক আগে 2019 সাল থেকে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়ে আসছে, 19 না 18 সাল থেকে, সেটা 2020-এ একটা পরীক্ষা আসছে। বিষয়টা খেয়াল করেন, ধরেন আপনার কাছে XYZ একটা ফোকাস সেটিং আসলো, আপনি প্রথমে এটা হিসাব করবেন যে এটা পজিটিভ অর নেগেটিভ। আপনার কমন পড়ে নেই, তখন আপনি কি করবেন সেই ব্যাপারে বলতেছি। আপনি চিন্তা করবেন এটা পজিটিভ অর নেগেটিভ। এটা যদি আপনি বুঝতে পারেন যে এটা পজিটিভ, তাহলে নেগেটিভ ব্যাপার নিয়ে আলোচনা করার দরকার নেই। তখন এটা সম্পর্কিত প্রথমে 5 লাইন লিখবেন। যদি একেবারেই ধারণা না পান, ইয়েস নো ভেরি গুড টাইপের লেখা লিখবেন, ইয়েস নো ভেরি গুড টাইপের লিখবেন। তারপরে ধরেন সুবিধা, অসুবিধা, বর্তমান অবস্থা, তারপরে ধরেন মন্তব্য। আপনি প্যারা করে এগুলা বুঝাই দিলেন। কিছু তো লিখে আসতে হবে, কি করবেন আপনি? কিছু লিখতে হবে না, কিছু তো লিখে আসতে হবে। ওই যে যেমন ধরেন নলেজ ইজ বেটার দ্যান ইমাজিনেশন, এটা যখন আসছিল তখন পরীক্ষায় আমি এই কাজটা করছিলাম। কারণ ওটা সম্পর্কে আমি কী লিখবো, ওটা তো পজিটিভ দিক নেগেটিভ আমি খুঁজে বের করছি। তখন হচ্ছে নলেজটা কি, ইমাজিনেশনটা কি, এ সম্পর্কে একটু বলে, সুবিধাটা কি, অসুবিধাটা কি, বর্তমান তো এটা তো কোনো বর্তমান অবস্থা নেই। আর হচ্ছে মন্তব্য, আমি আমার মতো একটা মন্তব্য দিয়ে এসেছি, 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখছি, বেশি লিখতে পারি না, কারণ এটা নিয়ে আপনি বেশি লিখতে পারবেন না যদি আপনার মুখস্থ না থাকে। এই টাইপের, যদি এটা হচ্ছে জেনারেলাইজেশন অফ ফোকাস রাইটিং, যদি আপনার কমন না পড়ে, আপনি পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে দেখবেন, যেটা পজিটিভ কথা বলছে না নেগেটিভ দিক, এটার ইম্প্যাক্ট। সেখান থেকে 5 লাইনের একটা ইন্ট্রোডাকশন দিবেন, 5 লাইনের একটা ইন্ট্রোডাকশন দিবেন, 5 লাইন বা 3 লাইনের একটা ইন্ট্রোডাকশন। লাইন মানে কিন্তু তারই পর্যন্ত, এরকম না যে এখানে শেষ করছেন এখানে শেষ করছেন 1 লাইন 1.5 লাইন, এরকম না। যেখান পর্যন্ত আপনি দাঁড়িয়ে দিয়েছেন সেটাই হচ্ছে 1 লাইন। আচ্ছা, সুবিধা অসুবিধা লিখবেন, মন্তব্য লিখবেন। কারণ আপনি আর কিছু লেখা, আপনার কলম চলবে না তখন, আপনি যেভাবে চিন্তা করেন না কেন। পরীক্ষার হলে আসলে ফোকাস রাইটিং কমন না করলে কলম চলে না। তবে তখন আপনি যেটা বিবেচনা করবেন, যেটা বললাম, কলম না চললেও লিখতে হবে। এরকম অনেক পরীক্ষা গেছে, কোনো কিছু কমন পড়ে নাই, কলম চালাতে হবে, কলম চালাতে হবে। আচ্ছা, এখন ধরেন একটা স্ট্যান্ডার্ড ফোকাস রাইটিং কীভাবে লিখবেন, একটি স্ট্যান্ডার্ড ফোকাস রাইটিং কীভাবে লিখবেন। স্ট্যান্ডার্ড ফোকাস রাইটিং কীভাবে লিখবেন এবং সেখানে আপনি কী কী পয়েন্ট রাখবেন। আপনি যদি পারেন স্টার্ট উইথ আ পয়েম অথবা একটা কোটেশন, যদি স্টার্ট করতে পারেন খুব ভালো, আর যদি না পারেন তাতে কোনো সমস্যা নেই। আপনি প্রাসঙ্গিক তথ্য লিখে কিছু 3 লাইনের একটা ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে এটা বর্তমান অবস্থা এবং পূর্ব অবস্থার মধ্যে একটা কম্প্যারিজন করবেন। এই কম্প্যারিজনের মধ্যে আপনি চাইলে ডেটা নিয়ে আসতে পারেন।
সুবিধা এবং অসুবিধা, সুবিধা এবং অসুবিধার মধ্যে আপনি ডেটা নিয়ে আসতে পারেন। ধরেন সোশ্যাল সেফটি নেটের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে যদি আমি বলি, যে বর্তমানে এতজন লোক ভাতাভোগী ছিল, আগে এতজন লোক ভাতাভোগী ছিল, বর্তমানে এতজন লোক ভাতাভোগী। আগে মাতৃত্বকালীন যে ভাতা ছিল সেটা 400 টাকা ছিল, এখন 500 টাকা। এই টাইপের সুবিধা এবং অসুবিধা। সুবিধা সম্পর্কে বলতে গেলে যেটা হয় যে গ্রামীণ দারিদ্র নারীগণ মাতৃত্ব ভাতা পাওয়ার মাধ্যমে তার সন্তানকে সুচারুরূপে লালন পালন করতে পারছে। আর অসুবিধা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি এইটাকে, এই মাতৃত্বকালীন ভাতাটাকে আপনার মিসইউজ করছেন। দেশ সমাজে অবদান, দেশ এবং সমাজে কি অবদান রাখছে, যেমন এই অ্যাসেসমেন্টগুলো আমাদের দারিদ্রতা কমাচ্ছে। দারিদ্রতা কীরকম ভাবে কমাচ্ছে খেয়াল করেন। এখন বর্তমানে দারিদ্রতার হার হচ্ছে 20%, 20.5, এবং এই টাইপের, এবং আগে ছিল ধরেন 22%, 25%, এই টাইপের। এইভাবে আসলে বছরের সাথে সাথে বছর যত এগিয়ে যাচ্ছে ততই আমাদের দারিদ্রতার হার কমছে। এইভাবে দেশ এবং সমাজে অবদান রাখছে, এবং সমাজ জীবনে হচ্ছে নারীরা এক ধরনের স্বাবলম্বিতা অর্জন করছে। সে যেখান থেকে বা কেউ যদি 2-3 বছর একটা না একটা জায়গা থেকে টাকা পায়, তার মধ্যে এক ধরনের কনফিডেন্স গ্রো করে, পরিবারে তার আলাদা একটা মর্যাদা তৈরি হয়। মন্তব্য এবং সুপারিশ, তখন আপনি সবার শেষে আপনি আপনার মন্তব্য এবং কিছু সুপারিশ কথা লিখে রাখলেন যে সমাজ জীবনে কী কী অবদান রাখছে, আপনার যদি কোনো সুপারিশ থেকে থাকে। এই টাইপের। এখানে মনিটরিং বাড়াইতে হবে, সোজা বাংলা সব কিছুর ব্যাপার। যদি কিছু লিখতে নাও পারেন, যে মনিটরিং বাড়াইতে হবে, নজরদারি বাড়াইতে হবে, জোরদার করতে হবে, এগুলা কমন খুব বিষয়। আর সব কিছুর ব্যাপারে মোটামুটি পজিটিভভাবে শুরু করবেন, নেগেটিভ তথ্য কম রাখবেন। এই তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফোকাসিং আপনি কীভাবে লিখবেন। এইটাকে হচ্ছে আপনি খেয়াল করেন, আপনি 3 পাতার মধ্যে শেষ করবেন। আগেই বলছি আমি 3 পাতার মধ্যে শেষ করবেন। আপনি বেশি লিখতে পারবেন না, চাইলেও লিখতে পারবেন না, কারণ এত সময় আপনি পাবেন না। আপনি যদি এত অনেক লেখা আছে, 2 ঘন্টার মধ্যে প্রচুর লেখা লিখতে হবে। তো আপনি প্যারা করে লিখবেন কিনা? জি, আপনি প্যারা করে লিখবেন, এবং বর্তমান এবং পূর্ব অবস্থা এগুলো যখন বলবেন তখন এখানে পয়েন্ট আকারে লিখবেন। পয়েন্ট আকারে লিখলে যেটা হবে, টিচার বুঝতে পারবে যে আপনি কি লিখেছেন এবং কি লেখেন নাই। আপনি যদি এমন লেখাই লিখেন গদবাদা হবে, প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফে তো আর মানে প্যারা করা যায় না। আপনি যদি এভাবেই লিখেন গদবাদাভাবে, তখন কিন্তু টিচার বুঝতে পারবে না যে আপনি কি লিখেছেন। আপনি যত ভালো কিছুই লেখেন না কেন, যদি আপনার প্রেজেন্টেশন ভালো না হয়, টিচার আসলে খাতা থেকে বুঝতে পারবে না আপনার খাতার ভিতরে কি আছে। আর এত সময় অনেক টিচারের 5,000-6,000 খাতা দেখে সেখান থেকে ভালো খাতাটা খুঁজে বের করা এত সময় নেই। তো সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন একটু ভিন্ন মাত্রা নিয়ে আসতে হবে, কালারটা একটু ব্যবহার করতে হবে। আপনি যদি এরকম গ্রাফ কিছু ব্যবহার করতে পারেন, বার চার্ট কিছু ব্যবহার করতে পারেন, সেগুলো আপনার জন্য ভালো হবে। একদম মনে করেন ছক আকারে ডেটা না দিয়া, আমরা তো এইভাবে ছক আকারে ডেটা দিই, ছক আকারে ডেটা না দিয়ে আপনি যদি এভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারেন ডেটাগুলো, আপনার জন্য অনেক ভালো হবে। আপনি যদি বক্স করে এরকম কিছু দেন, যে বক্স করে ডেটাগুলো আপনি দেখিয়ে দিয়েছেন, সেখানে পেন্সিল ব্যবহার করে এবং সোর্সটা ভালো মতো ইনক্লুড করে, এবং এই গ্রাফটা কি প্রেজেন্ট করছে সেটা যদি আপনি দেন, আপনি যদি 3 পাতায় মোটামুটি 2টা এরকম গ্রাফ ব্যবহার করতে পারেন, তাহলে ধরেন টিচার বুঝে নেবে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, কি লিখেছেন, আপনার লেখার হাত কতটুকু। আর দেখেন, একটা গ্রাফ যদি আপনি বড় আকার একটা খাতায় 2 পাতায় দিয়ে দেন, আপনার কিন্তু জায়গার অর্ধেক শেষ হয়ে গেল, আপনার কিন্তু লেখা অনেক কম লিখতে হবে। মাইন্ড, এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা ওয়ে। হয়তো এটাতে একটু সময় লাগতেছে, কিন্তু আসলে এখানে এভাবে প্রেজেন্টেশন দিলে মার্কস অনেক বেশি ওঠে, এভাবে চার্ট ওয়াইজ ডাটা না দিলে। যেমন ধরেন এখানে যদি আমি বলতে আসি যে এটা একটা ঊর্ধ্বমুখী গ্রাফ, হ্যাঁ, এটা একটা ঊর্ধ্বমুখী গ্রাফ, ধরেন বাংলাদেশ শিক্ষার হার ঊর্ধ্বমুখী, এই টাইপের, এটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে ঊর্ধ্বমুখী হার। এটা একটা নিম্নমুখী গ্রাফ, বাংলাদেশের দারিদ্র্যের হার নিম্নমুখী, আপনি এটা দিয়ে বুঝতে পারবেন বাংলাদেশের দারিদ্র্যের হার নিম্নমুখী। তারপরে এই তথ্যটা আমি কোথায় পেয়েছি, ধরেন বিবিএস থেকে নিয়েছেন, অথবা ধরেন অর্থনৈতিক সমীক্ষা থেকে নিয়েছেন, যেখান থেকে নেন। অর্থনৈতিক সমীক্ষা নিলে অর্থনৈতিক সমীক্ষা কোন সালের অর্থনৈতিক সমীক্ষা সেটা ইনক্লুড করলেন। এই টাইপের। ধরেন বাংলাদেশের ফরেন রিজার্ভ, এই গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। এই তথ্য আপনি কোত্থেকে নিছেন? এই তথ্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। এই তথ্য অন্য কেউ দিবেন আপনাকে, তাই তো? মোটামুটি এই টাইপের কিছু এভাবে আমরা প্র্যাকটিস করলে আসলে অনেক ভালো করতে পারবো। আর এখন আপনাদের একটু কোশ্চেনে যাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেটা আলোচনা করে আজকে আমি শেষ করতে চাচ্ছি এইভাবে। আর মোটামুটি রকমই আমি যা প্ল্যান করেছিলাম সব কিছুই বলতে পারছি। স্ক্রিন ক্লিয়ার না, নিয়াজ মখদুম। আচ্ছা, আমার সেকেন্ডারি ডিভাইসে বা স্ক্রিনটা ক্লিয়ার। আচ্ছা, রেকর্ডটা হবে, রেকর্ড আচ্ছা, হাতের লেখা গতি বাড়ানো কীভাবে? হাতের লেখা খারাপ হলে কোন সমস্যা? হাতের লেখা খারাপ হলে খুব বেশি সমস্যা না,
তবে চেষ্টা করবেন যাতে স্পষ্ট লিখতে পারেন। মেহেদিয়াল রিমন উনি বলেছেন যে হাতের লেখার গতি বাড়াবো কীভাবে? হাতের লেখার গতি বাড়াবেন হচ্ছে বেশি করে লিখতে হবে বাসায়। ফোকাস রাইটিং কি বাংলা লিখতে হয় না ইংলিশে লিখতে? একজন আবার রিপ্লাই দিয়েছেন ইংলিশে। কেন ভাই, বাংলা লেখা থাকলে আপনি কীভাবে ইংলিশে লিখবেন? আরে অনিল হাসান বলছেন এগুলোর সাথে রিলেটেড না, রিলেটেড তথ্য ভাই অনেক তথ্য, এত এই ছোট ক্লাসে এগুলো বলা যাবে না, এত কিছু। কারণ এত তথ্য আমি আসলে অল্প সময় বলা যায়। আমি ওভারঅল একটা ধারণা দিয়েছি আপনাকে। আপনার ডেটার পেছনে না ছুটে, ডেটার পেছনে না ছুটে আপনারা লিখতে পারেন কিনা ফ্রি হ্যান্ডে, আপনি সেটা দেখেন। যে কোনো টপিক্সের উপরে আপনি যদি ফ্রি হ্যান্ডে 5-10 লাইন লিখতে পারেন, ওই 5-10 লাইন থেকেই পরীক্ষার হলে দেখবেন সেটা 20-30 লাইন হয়ে গেছে। আর পরীক্ষার হলে এক ধরনের অন্যরকমের প্রেশার ক্রিয়েট করা, যে ধরনের এনজাইমগুলো পরীক্ষার হলে আমাদের মধ্যে নিশ্চিত হয়, সেগুলো আসলে আমাদের মধ্যে এক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে, যেটা দিয়ে আমরা আসলে লিখতেই পারি। ইটস ট্রু, বৈজ্ঞানিকভাবে এটা পরীক্ষিত। সাউন্ড আচ্ছা, লেখা কাটাকাটি হলে সমস্যা হয় একটু হতে পারে, তবে কাটাকাটি কম করে ভালো। হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল এমনটা বলে কী করবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল। হোয়াটসঅ্যাপটা কি? তামিনা আনাম সেজুতে উনি বলেছেন হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল, এমনটা বলে কী করবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা আসলে কি? হোয়াটসঅ্যাপটা যোগাযোগের একটা মিডিয়া। ধরেন আপনি ভুলে গেছেন যে হোয়াটসঅ্যাপ কত সালে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করছে, দরকার নেই, এটা দিয়েন না, এটা দিয়েন না। ভুলে গেছেন, এখন কিছু করেন, এখানে আপনার কৌশলে হতে হবে। আপনি যদি পারেন খুব ভালোভাবে হোয়াটসঅ্যাপের যদি লোগোটা মনে থাকে, তাহলে লোগো এঁকে দিতে পারেন হোয়াটসঅ্যাপে। যদি তাও মনে না থাকে, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ কী করে? হোয়াটসঅ্যাপ একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে কি কি করা যায়? এখানে কল করা যায়, ছবি শেয়ার করা যায়, এবং এটা হচ্ছে কোনো বাউন্ডারি নেই। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা। এইভাবে কিছু লিখতে পারেন। আর নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হচ্ছে কিছু নেগেটিভ দিক লিখতে পারেন, যে এখানে সাইবার থ্রেট হতে পারে। কারণ যখন আপনি আপনার তথ্য শেয়ার করবেন, তখন নিশ্চয়ই এটা ঝুঁকির মধ্যে পড়ে গেল আপনার পার্সোনাল ম্যাটার্সগুলো। আচ্ছা, মোটামুটি এই শেষ। আজি মোহাম্মদ মহসিন ধন্যবাদ দিয়েছেন, যাক ভালো। সত্যি অনেক অনেক উপকৃত হলাম, অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভাই, আবুল কালাম, থ্যাংক ইউ ভাই। মোটামুটি লিখলে কেমন মার্ক দেয়? মোটামুটি লিখলে নাম্বার দেয়, কোনো সমস্যা নেই। এবং কিছু কিছু জায়গায় পার্সিয়াল মার্কিং হয়, এগুলো চিন্তার কোনো কারণ নেই। প্রপার ডাটা দিতে, আচ্ছা একদম কোশ্চেন করছেন নিশিনাথ মৃদুল। আচ্ছা ভাই, কেউ যদি প্রপার ডাটা দিতে না পারে কিন্তু তার লেখার মান যদি ভালো হয়, তাহলে কেমন নাম্বার পেতে পারে? ফোকাস রাইটিংয়ে কতটুকু লিখতে হয়? ফোকাস রাইটিংয়ে কতটুকু লিখতে হয় এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, লাইভে দেখবেন ভিডিওটাতে। প্রপার ডাটা দিতে দরকার নাই তো ভাই। আমি যত চাকরি পাইছি এখন পর্যন্ত আমি কোথাও কোনো ডেটা ব্যবহার করতে পারিনি। আর যেসব জায়গায় ডেটা ব্যবহার করছি সেসব জায়গায় আমি ভাইবা দিতে পারিনি। ডেটা নিয়ে আপনারা এত বেশি মানে এত পেরেশানি নেওয়ার কিছু নাই। আর বললাম তো, যেগুলো আছে বছরখানেক ধরে যেসব ডেটা সাস্টেন করে সেসব ডেটা মনে রাখেন, সেগুলো দেন। যেগুলো আপনার টাইম টু টাইম চেঞ্জ হয়, আপডেট ডেটা, সেগুলো দিতে হবে ফোকাস রাইটিংয়ে, নট নেসেসারিলি এই টাইপের কোনো দিব্যি কেউ আমাদেরকে দেয় না। রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করবো? আবু তোরা রাইটিং স্কিল ডেভেলপ করবেন হচ্ছে আমার গ্রুপে আমার লেখা নামে একটা ক্যাম্পেইন হয় প্রতিদিন সন্ধ্যায়। সেখানে 5-10 লাইন আপনাদেরকে লিখতে চাওয়া হয়, আপনারা কেউ লিখেন না। আপনারা যদি লিখেন তাহলে ডেটা ডেভেলপ করতে পারবেন, বাসায় তো কেউ লিখেন না। কীভাবে ডেভেলপ করবেন? লিখতে হবে, বাসায় লিখতে হবে। বাসায় লিখবেন না, রাইটিং স্কিল ডেভেলপ হবে না। কবিতা লিখবেন, উপন্যাস লেখার চেষ্টা করেন, দেখবেন যে রাইটিং স্কিল ডেভেলপ হয়েছে। আচ্ছা, আমরা আজকে শেষ করে দিই তাহলে। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ঠিক আছে, আর যদি আরও কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, গ্রুপ তো আছে। থ্যাংক ইউ।